বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দিকে দিকে চলে বুকের মাঝে প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে। প্রেম 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 প্রেম। আমেরিকার একটা বড় হোটেলে ৭ তলার বিশাল বহুল রুমে অবস্থান করছে এক যুবক। হাতে গিটার নিয়ে গানের মাঝে ডুবে। সুঠাম দেহের অধিকারী যুবকের বয়স ২৯-এর কোঠায়। প্রায় ৪ বছর আগে সেই বিদেশের মাটিতে পা রেখেছে, চোখে মুখে গম্ভীরতা ভরা। তার পাশে দাঁড়িয়েছে তারই প্রাণপ্রিয় বন্ধু। যুবকটি তার বন্ধুকে বলল, কাজ কত দূর? কাজ শেষ, কিন্তু জাফর খানের দলের লোকেরা ঝামেলা করতে চাচ্ছে। এই ডিল করে তুই ঠিক করেছিস, আঙ্কেলের উপর হামলা হতে পারে। বিজনেস কেমনই হয়, তবে জাফর যদি লেজে পা দেয় সব ঠিক ছবল মারবেন। ডিপার্টমেন্ট থেকে কল এসেছিল, তোকে জলদি। জানি আমি, এদিকে মেয়াদ আমার শেষ, সেটাও জানি। 6 মাস থেকে দেশে এসেছিস, শেখ মেনশনে যাচ্ছিস না কেন? লুকিয়ে আসছিস কেন? তার বন্ধুর কথায় যুবকটি ক্ষীণ হেসে বলল, কাউকে কঠিন যন্ত্রণা দিতে আসছে মেলাপোর্ট। এই বলে উচ্চস্বরে হেসে উঠল যুবকটি। সকাল প্রায় ৮টা পার হয়ে গেছে। শেখ ম্যানশনের আনাচে কানাচে আজ খুশি রেখা দেখা দিয়েছে। বিশিষ্ট শিল্পপতি শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এই শেখ পরিবার। বাড়ির আনাচে কানাচে আভিজাত্যের ছোঁয়া। বড় শেখ সাহেবের গড়া এই শেখ ইন্ডাস্ট্রি। পুরো বাড়ি জুড়ে রয়েছে আভিজাত্যে মোড়ানো। বাড়ির কর্ত্রী ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আজ। সার্ভেন্টরা শেখ ম্যানশনে পুরোটা খুব ভালোভাবে ক্লিনিং করছে। বড় শেখ সাহেব ইব্রাহিম শেখ ও তার ছোট ভাই ইহাম শেখ, তারা নাস্তার টেবিলে বসে নাস্তা করছে। চারিদিকে বিভিন্ন পদে রান্নার সুঘ্রাণ বেরিয়েছে। অহমিকা শেখ কিচেনে রান্নার কাজে ব্যস্ত। বড় শেখ সাহেব ও ছোট সাহেব নাস্তার শেষ করে গাড়ি ড্রাইভারকে বললেন গাড়ি বের করতে এয়ারপোর্টে যাবে। অরুপি, অরুপি, কই তুমি? এই তো আমি, বল কি বলবি? ডাকছিস কেন ঈশা? তুমি জানো আব্বু এয়ারপোর্টে গেল, ভাইয়া আসতেছে, তুমি জানো? ছোট বোনের কথা শুনে থমকে গেল ওরু। এয়ারপোর্টে গেছে আব্বু আর বড় আব্বু তাকে আনতে। তাহলে সে সত্যিই আসছে, আমাকে আবার জ্বালিয়ে শেষ করে দেওয়ার জন্য আবারও আসছে? এসব বলে বিড়বিড় করতে লাগলো। অতীত অরু তখন সবেমাত্র 9-এ উঠেছে আর এই বাড়ির একমাত্র ছেলে অনুভব শেখ। দেখতে 5 ফিট 9 ইঞ্চি লম্বা, উজ্জ্বল ফর্সা চেহারায়, বাদামি রঙের চোখের মনি, এক কথায় সুদর্শন তাগড়া যুবক। পড়াশোনা করার জন্য শেখ মেনশনের সবাইকে জানায় সে মাস্টার্স দেশের বাইরে করবে। এতে তার মা দ্বিমত পোষণ করেন। বাড়ির একমাত্র ছেলে, সে যদি বাইরে যায় তাহলে থাকলো কি এই বাড়িতে? কিন্তু অনুভব তো অনুভবই, যার নাকের ডগায় রাগ সব সময়। সবার মতের বিরুদ্ধে সে অ্যাপ্লাই করে। ভাগ্যক্রমে সুযোগ হয়। তার মা অহমিকা শেখ কে কোনো রকম বুঝিয়ে রাজি করায়, কিন্তু অহমিকা শেখ শর্ত জুড়ে দেন। বিদেশে গিয়ে সেখানের হাওয়া লাগবে, ছেলের ঘরে ফিরতে চাইবে না। তাই ছেলে ঘরে ফিরার শক্তপোক্ত খুঁটি গাড়তে চাক। বেশ, তুই যদি যাবি তাহলে একটা শর্তে। কি শর্ত? ওরুকে বিয়ে করে যা। ওরু এই পরিবারের মেয়ে আর সবার আদরের মেয়ে, ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমি ইহামকে এই বিষয়ে বুঝিয়েছি, সে রাজি, তোর বাবাও তাই চায়। তাছাড়া ওরুকে আমার অনেক পছন্দ, নিজের হাতের গড়ে তোলা। মায়ের এমন কথা শুনে অনুভবের চোয়াল শক্ত হয়ে যায় কপালে। বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। ঠোঁট কামড়ে নিজেকে আটকাতে চায়। ফর্সা মুখ লাল হয়ে যায়, কিন্তু দমিয়ে রাখতে পারে না। পাশেই কাচের টেবিলে জোরে লাথি মারে। মুহূর্তের ভিতর সব ভেঙে চুরমার হয়ে যায়। গর্জে উঠে সে, তুমি কি পাগল মা? ওরও একটা বাচ্চা মেয়ে, তাকে আমার গলায় ঝুলাতে চাইছ? আমি কি পালিয়ে যাচ্ছে? কি হয়েছে? ওরু এই শেখ বাড়ির মেয়ে, তোর সমস্যা কই? তুই বিয়ে করে চলে যাবি, সংসারটা আর করছিস না। এটা সম্ভব নয়, করবো না বিয়ে, যা ইচ্ছা করো। তুই যদি বিয়ে না করে যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মায়ের এমন কথায় অনুভব থমকে যায়।
নিজেকে এই মুহূর্তে খুন করতে ইচ্ছা করে। গড়গড় করে নিজের রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। অহমিকা শেখ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে মুখ চেপে কান্না করেন। রাতে খাওয়ার সময় অনুভব নিচে নামেনি। ইব্রাহিম শেখ জিজ্ঞাসা করে অনুভবের কথা। খাওয়ার জন্য ডাকলেও আসে না অনুভব। তাই অহমিকা শেখ বলেন, তুই যদি না খাস আমি খাবো নাই, বলে দিলাম। মিনিট 10-এর পর অনুভব দরজা খুলে মায়ের কাছে গিয়ে বসে। অনুভব বলে, তোমরা যা চাও তাই হবে, নিজের ক্ষতি করো না। ছেলের কথা শুনে অহমিকা শেখ ছেলের দিকে তাকালো। ছেলে তার মায়ের খুশির জন্য বলছে, সে বুঝছে, কিন্তু পিছু পা হটা যাবে না। আজ না বুঝলেও একদিন ঠিক বুঝবে, তাই আগামীকাল ঘরোয়াভাবেই কাজে রাখবেন। অনুভব খেয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে যায়। অন্ধকার শুনশান ঘরে ব্যালকনিতে বসে নিকোটিনের ধোঁয়া উড়াতে ব্যস্ত অনুভব। আমার সাথে কেন জড়িয়ে যাচ্ছিস অরু? তোকে ভালো থাকতে দিব না আমি, শুনছিস তুই? দিব না ভালো থাকতে। তখনই অনুভবের ফোনে আসে। রিসিভ করে, আমি কাল আসছি, সব রেডি আছে, এটুকু বলে ফোন কেটে দেয়। পরের দিন সকাল থেকে শেখ ম্যানশনে ছোটখাটো আয়োজন করা হচ্ছে। পিচি অরু কিশোরী মন অনুভবকে ঘিরে চারিদিকে রঙিন। সে বুঝতে পারছে না তার সাথে আগামীতে ঠিক কি হবে। ছোট অরুকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় অহমিকা শেখ। তার পাশে বসে অনুভবের ছোট বোন ঈশা, তার থেকে 2 বছরের ছোট। সবকিছুর বন্দোবস্ত করে ফেললো মুহূর্তেই। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করে। অনুভব তখনও কোনো এক চিন্তায় বিবশে চুপচাপ আছে। এটা দেখে ইব্রাহিম শেখের খটকা লাগে। নিশ্চয়ই এই ছেলে কোনো ফোন দিয়ে আসছে। সে আর মাত্র 15 দিন আছে, তারপর চলে যাবে। ইব্রাহিম শেখ ছেলের ভাবসাব বুঝতে চেষ্টা করছে। ইহাম শেখও সাথে আছে। বিয়ে পড়ানো শেষ হলে অনুভব নিজের মতো কারো দিকে না তাকিয়ে চলে যায়। ভাব এমন যেন কিছুই হয়নি এখানে। অরুকে অহমিকা শেখ উপরে নিয়ে যায়। সন্ধ্যার দিকে অনুভব রহিমা খালাকে ডাক দেয়। অহমিকা কিচেনে রাতে রান্না করছে। এই বাড়ির সমস্ত কাজ সার্ভেন্ট করলেও রান্না নিজের হাতে করেন তিনি। অনুভব নিচে বসে বলে 1 কাপ কফি দেওয়ার জন্যে। এই বলে চলে যায়। অহমিকা শেখ চুলোয় বসায় দেয়। কফি হয়ে গেলে ঈশাকে খুঁজে কফিটা দেওয়ার জন্য হাতে দেয়, কিন্তু ঈশা উপরে। ঠিক ওই সময় অরু নিচে নামে। অহমিকা শেখ বলে, অরু আর কিছু বলল না। কিশোরী মন মগটা নিয়ে উপরে চলে গিয়ে দরজায় টোকা দিল। পারমিশন পেয়ে সে ভিতরে ঢুকে যায়। অনুভব উল্টো পাশে কিছু করছে, তাই কে এসেছে বুঝতে পারেনি। পিছনে ঘুরতে অরুকে দেখে মেজাজটা খারাপ হয়। রক্তচক্ষু নিয়ে তাকায় তার দিকে। অরু ভয় পেয়ে যায়। কাপা কাপা হাতে এগিয়ে দেয় মগটা। অনুভব মগটা নিয়ে সব কফি ছিটকে দিয়ে থাপ্পড় দেয়। শক্ত পেশিবহুল হাতে থাপ্পড় খেয়ে ছিটকে বসে যায় টেবিলের কাছে। মাথা কেটে যায়। অরুর বাহু ধরে বলে, কেন এসছিস তুই এখানে? অরু ভয়ে চুপ করে আছে। হাতটা অনেক জোরে চেপে ধরায় ব্যথা পায় সে। ফুপিয়ে ওঠে। আবারও অনুভব বলে, কেন এসছিস তুই? কখন আসবে না এই রুমে? আমি মানি না তোকে, বুঝতে পেরেছিস? একটা কথা মাথায় ঢুকিয়ে নে, কখন আমার সামনে আসবে না। অনুভবের রাগ দেখে অরু ভয়ে কুঁকড়ে যায়। সে কখনো তার অনুভব ভাইকে এভাবে রাখতে দেখেনি। তার শরীর কাঁপুনি দিয়ে ওঠে। নিজেকে সামলাতে পারে না। তার চোখ বন্ধ হয়ে আসছে। গরম কফি হাতের উপর পড়ে ফোসকা উঠে গেছে। মাথা ঘুরে পড়ে গেল ছোট অরুণিকা। অনুভবের চিৎকারের আওয়াজ শুনে অহমিকা শেখ ছেলের রুমে যায়। অরুর অবস্থা দেখে আঁতকে ওঠেন। অহমিকা শেখ এগিয়ে গিয়ে অরুকে ধরে। ছোট অরুর অবস্থা দেখে কলিজা কেঁপে ওঠে। তাদের ভুলের জন্য মেয়েটার এই অবস্থা। অহমিকা শেখ ছেলের কাছে গিয়ে বলে, তোর থেকে এটা আশা করিনি অনুভব। ওরও তো ছোট, ভুল আমরা করেছি। সেই রাগ তুই ওই মাহারা বাচ্চা মেয়েটার উপরে ঝাড়লি। এই বলে একটা থাপ্পড় দিয়ে বেরিয়ে যায়। অচেতন অরু বিছানায় পড়ে। অহমিকা পাশে। মেয়ের অবস্থা দেখে তিনি ডুকরে কেঁদে ওঠে। অরুর গা আগুনের মতো গরম হয়ে যায়। ডক্টর এসে দেখে যায়, মাথায় ব্যান্ডেজ করে দেয়। সেই রাতেই অনুভব চলে যায় আমেরিকা। বর্তমানে অরুণিকা শেখ এই শেখ ম্যানশনের বড় রাজকন্যা সে, এবং ইহাম শেখের একমাত্র মেয়ে অরুণিকা শেখ। এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ইংরেজি বিভাগে। দুধে আলতা, গায়ের রং যেমন সুন্দর তেমন ঘন কালো রেশমি চুলে অধিকারিণী। নাকের উপর বাদামি রঙের তিল জলজল করছে। সবার অতি আদরের এই অরুণিকা শেখ। অরুণিকা তাড়াতাড়ি রেডি হচ্ছে, কারণ আজ তার ভার্সিটির প্রথম দিন সে কোনো রকম লেট করতে চায় না। তার ফোনে একটা কল আসলো দেখে মুচকি সে ফোন তুললো। ওপাশ থেকে বলল, তুই কই রে অরু, কখন আসবি? এই তো আসছি, তুই কই? আমি তো মাত্রই আসলাম, তোকে খুঁজছি, তুই নেই, জলদি আয়। আচ্ছা আমি আসতেছি। অরু রেডি হয়ে নিচে নেমে অহমিকা শেখকে ডাকতে লাগলো। তার ডাকে কিচেন থেকে বের হয়ে আসলেন তিনি। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? অরু বলল, তুমি ভুলে গেলে বড় আম্মু, আজ আমার প্রথম দিন ভার্সিটির। অহমিকা শেখ জিব্বা কাটলেন। ইস, তিনি তো ভুলেই বসেছেন। অরু চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা বড় আম্মু, সত্যি করে বলো তো, তুমি কি সত্যিই ভুলে গেছিলে? আরে না, আমার রাজকন্যার কথা কি ভুলতে পারি? তাড়াতাড়ি নাস্তা শেষ করো। এই বলে নাস্তা টেবিলে বসিয়ে দিয়ে নাস্তা আনলেন। খাওয়া শেষে অহমিকা শেখকে বলল,
দোয়া করিও। আমি আসি এখন। আচ্ছা মা, সাবধানে যেও। অরু বেরিয়ে গাড়িতে উঠে পড়ল। ইব্রাহিম শেখ ড্রাইভারকে বলে দিয়েছেন তার ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম শেখ এয়ারপোর্টে প্রায় 15 মিনিট যাবৎ দাঁড়িয়েছে, রীতিমতো বিরক্ত হচ্ছেন তিনি। আমেরিকার ফ্লাইট আরও 20 মিনিট আগে ল্যান্ড করেছে, কিন্তু যার জন্য অপেক্ষা করছে সে কই। ইব্রাহিম শেখ কাঙ্ক্ষিত নম্বরে ফোন লাগায়, 3-4 বার রিং হয়। ওপাশ থেকে রিসিভ হওয়া মাত্রই ইব্রাহিম শেখ বললেন, কই আছো তুমি? ওপাশ থেকে বলল, ফার্ম হাউসে আসছে। তুমি দেশে এসে আগে ফার্ম হাউসে কেন গিয়েছো? তোর মা যে পথ চেয়ে আসে। আর কিছু বলল না, শুধু বলল কাজ আছে বলে ফোন কেটে দিল। ছেলের এমন তেরামি দেখে ইব্রাহিম শেখ অফিসের দিকে যায়। অরু ভার্সিটিতে এসে অতি পরিচিত মুখের দেখা পেয়ে যায়। অরু দৌড়ে যায় তার কাছে গিয়ে ফারা অভিযোগের সুরে বলল, এত লেট করলি কেন অরু? আমি সেই কখন থেকে ওয়েট করছি। ফারা মেয়েটা ইন্টার পড়াকালীন বান্ধবী, কলেজ শেষ করে ভার্সিটির অ্যাডমিশন নেয়, ভাগ্যক্রমে একই ভার্সিটিতে হয়ে যায়। আরে আর বলিস না, রেডি হতেই লেট হয়ে গেল। চল এখন ক্লাসে। তারা ক্লাসের দিকে যায়, সামনে এগিয়ে যেন কারোর সাথে ধাক্কা লেগে যায়। অরু আর ফারহা তাকিয়ে দেখে একটা লম্বা চওড়া ছেলে, বাবরি চুলের, পেছনে ছোট চুটি। সরি ভাইয়া, আসলে খেয়াল করিনি। ইটস ওকে। তাদের দেখে বলল, কোন ইয়ার? জি, ফার্স্ট ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। বাম পাশে গিয়ে সোজা 3য় তলায়। এই বলে ছেলেটি চলে যায়। ফারা অবাক চোখে তাকায়, এই ছেলের এত ভাব। অরু তারা দিয়ে বলল, চল তাড়াতাড়ি। রুমে গিয়ে প্রথম সারিতে বসে পড়ে। একটু পরে প্রিন্সিপাল স্যার আসলেন, ডিপার্টমেন্টের সব টিচারের সাথে পরিচয় করিয়ে দিলেন। আজ যেহেতু প্রথম দিন ছিল তাই ক্লাস হয়নি। ফারা খেয়াল করলো অরু অনেকক্ষণ যাবৎ আনমনে কি যেন ভাবছে, তাই ফারা অরুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, অরু, এই অরু, কই হারালি? কখন থেকে ডাকছি, শুনছিস না? হ্যাঁ, কি বল, শুনছি তো। শুনছিস মানে? চল, আজ আর ভার্সিটিতে কাজ নেই, চল পুরো ভার্সিটিটা ঘুরে দেখি। কিন্তু তুই কোন ভয় কিসের ভাবনায় ঘুরছিস? কোথাও ঘুরছি না মেরি মা, চল এখন। দুজনে ডিপার্টমেন্ট থেকে বের হয়ে নিচে আসলো। পুরো ভার্সিটি চক্কর দিল। তাদের সামনে সেই সকালের ছেলেটাকে দেখতে পেল, বাইকের উপর দাঁড়িয়ে কথা বলছিল কয়েকজন মিলে। অরু আর ফারহা সেদিকে আর পাত্তা না দিয়ে বের হয়ে আসতে লাগলো। হঠাৎ পেছন থেকে তাদেরকে ইঙ্গিত করে কেউ ডাক দিল। অরু আর ফারহা পিছনে ফিরে তাকিয়ে দেখে তাদের মধ্যে একজন ডেকেছে। সকালের ছেলেটা ফোনে কথা বলছিল, সেই ছেলেটা হয়তো তাদেরকে খেয়াল করেনি। অরু এবং ফারহা ডাক দেওয়া ছেলেটার সামনে দাঁড়িয়ে গেল। ছেলেটা জিজ্ঞাসা করলো, কোন হাওয়ার? ফারহা বলল, জি, আমরা ফার্স্ট ইয়ারে। সিনিয়র দেখলে যে সালাম দিতে হয়, তোমরা জানো না? জি ভাইয়া, আসলে আমরা সেভাবে খেয়াল করিনি, এরপর আর ভুল হবে না। শুধু যে তুমি বলছো, তোমার পাশের একজন কি কথা বলতে জানে না? অরুকে ইঙ্গিত করে বলল, জি ভাইয়া, আসলে নাম কি তোমাদের? জি, আমি ফারহা, ও হচ্ছে অরুণিকা। আচ্ছা, তোমরা এখন যাও। ফারা এবং অরুণিকা ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে গেল। অরু ফারহাত থেকে বিদায় নিয়ে শেখ ম্যানশনে চলে গেল। কলিং বেল বাজাতেই একজন সার্ভেন্ট দরজা খুলে দিলেন। অরু সামনে থাকা রহিমাকে জড়িয়ে ধরল। রহিমা এই বাড়িতে অনেক বছর যাবৎ কাজ করেন, অরুকে অনেক ভালোবাসেন তিনি। কেমন গেল আমাগো অরু মাইয়ের ভার্সিটির প্রথম দিন? সব মিলে ভালো। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো খালা। এই বলে সে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। অহমিকা শেখ অরুকে দেখা মাত্রই বলল, অরু মা, ফিরেছিস? জি বড় মা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যা। অরু নিজের রুমে এসে কলেজ ব্যাগটা টেবিলের উপর ফেলে টপ আর একটা প্লাজো নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। চটজলদি গোসল করে মাথায় টাওয়েল পেঁচিয়ে বের হয়ে আসে। তার লম্বা ঘন চুলগুলো মুছতে অনেক সময় লাগে, তাই গোসল সেরে টাওয়াল মাথায় পেঁচানো অবস্থায় ঘর থেকে বের হয়ে আসে। নিচে ড্রয়িং রুমে অহমিকা শেখকে দেখতে পেয়ে নিচে চলে আসে। নিচে নেমেই চোখ পড়ে পাশে সোফায় বসা পুরুষের দিকে। শক্ত চোখ মুখ করে তার দিকে তাকিয়ে আছে। অরু তাকে দেখে কেঁপে উঠে, যেন পাশে রয়েছে অচেনা এক ছেলে। অরু তাকে চিনল না। ইব্রাহিম শেখ ও ইহাম শেখও উপস্থিত রয়েছে। ইহাম শেখ মেয়েকে দেখে বলল, কিছু না। বললেই আবার উপরে দৌড়ে চলে যায়। রুমে এসে বুকে হাত দিয়ে লম্বা দম নেয় সে। চোখ বন্ধ করলে আবারও সেই ভয়ঙ্কর রক্তিম চোখ জোড়া ভেসে ওঠে। তাড়াতাড়ি চোখ খুলে ফেলে। কি ছিল ওই চোখে? আগুন। ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বিরাজ করছে। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ বসে আছে। অনুভব সামনে সিঙ্গেল সোফায় বসে ফোন দেখছে। পাশে দাঁড়ানো ছেলেটা সবকিছুই দেখছে, কেমন যেন গুমোট হয়ে আছে সবকিছু। অহমিকা শেখ ছেলের আসার খবর পেয়ে ছুটে আসে। ইব্রাহিম শেখ বললেন, তোমার ফ্লাইট সকালেই ল্যান্ড করেছে, তাহলে তুমি এখন আসলে কেন? আমি আর তোমার চাচু মিলে যে গেলাম।
অনুভব ভাবলেশীনভাবে জবাব দিল। কাজ ছিল। কি এমন কাজ ছিল? অফিসেও তো যাওনি, তাহলে ফার্ম হাউসে কেন গিয়েছিলে? তুমি আমাকে কাজ শেখাচ্ছ? অনুভব কিছু বলল না, দৃষ্টি তার ফোনের মাঝে আবদ্ধ। ইব্রাহিম শেখ ছেলের নীরবতা দেখে গর্জে ওঠে। বেয়াদব হয়েছো বাইরে থেকে, তাই না? এই জন্য তোমার বিদেশে পাঠিয়ে আসছিলাম। অনুভব ফোন থেকে দৃষ্টি সরিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে বলল। বলেই উঠে দাঁড়ায়। অহমিকা শেখের দিকে তাকিয়ে বলল। মা, অহমিকা শেখ অনুভবের কাছে গিয়ে বলল। কিছু লাগবে বাবা? আমাকে এক গ্লাস ঠান্ডা পানি রুমে দিয়ে তো। পাশে ফিরে বলল। আহান, ছেলেটির নাম আহান। অনুভবের ডাকে তার দিকে তাকালো। অনুভব ট্রলি নিয়ে উপরে উঠে যায়, সাথে তার বন্ধুটিকে নিয়ে। অহমিকা শেখ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে কিচেনে চলে গেল। দুপুরে খাওয়ার সময় সবাই উপস্থিত হলেও অরু সেখানে ছিল না। সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি। মূলত অনুভবের মুখোমুখি হতে চাচ্ছে না সে ভয় পায় প্রচুর। রহিমা অরুর রুমে এসে খাওয়ার জন্য ডাকলে অরু বলে। নিচে যেতে ইচ্ছে করছে না খালা, তুমি উপরে নিয়ে এসো খাবার। রহিমা আর কিছু বললেন না। বিকালবেলা ঈশা কোচিং থেকে বাসায় ফিরে ভাইয়ের রুমে যায়। অনুভব তখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ঈশা ভাইয়ের কাছে গিয়েই বলল। ভাইয়া, অনুভব পিছনে ফিরতেই বোনকে দেখে কাছে ডাকলো। ঈশার কাছে যেতেই অনুভব বলল। কেমন আছিস বুড়ি? অনেক বড় হয়ে গেছিস। আমি ভালো আছি ভাইয়া। তুমি লেট করলে কেন? সকালে কতক্ষণ ওয়েট করেছি তুমি জানো? আচ্ছা সরি, আমার একটু কাজ ছিল, তাই তো দেরি হয়ে গেছে। বলে সে ঈশাকে নিয়ে রুমে গিয়ে 4টা লাগেজের মধ্যে একটা লাগেজ ঈশাকে দিয়ে বলে। এটা তোর, যা যা বলেছিস সব আছে, দেখে নিস। ঈশা সবকিছু দেখে বলল। ওরূপের জন্য কিছু আনোনি ভাইয়া? অনুভব মুখভঙ্গি আগের মতো রাখলো। বোনের সামনে রাগ প্রকাশ করবে না সে। ঈশা এখনো ভাইয়ের দিকে তাকিয়েছে। তার জন্য এত কিছু আনলো, তার অরূপুর জন্য আনেনি কিছু। অনুভবের থেকে উত্তর না পেয়ে ঈশা ভাইয়া বলে ডাক দিল। অনুভব ঈশাকে দেখে বলল। রহিমা খালাকে বল আমি কফি চেয়েছি। ঈশা কিছু বলল না, তাই নিজের জিনিসপত্র নিয়ে নিজের রুমে যায়। রাতে ডিনারের সময় সবাই উপস্থিত আছে। ইহাম শেখ আজ রাতে ব্যবসার কাজে দেশের বাইরে যাবেন। তবে ইহাম শেখের মনের ভিতর ভয় কাজ করছে। অনুভব বাসায় আছেন। তিনি জানেন অনুভব কেমন রকচটা। 4 বছর আগের কথা ভেবেই তিনি কেঁপে ওঠে। মেয়েকে নিয়ে ভয়ে আছেন। ডাইনিংয়ে সবাই থাকলেও অনুভব আর অরু এখনো উপস্থিত হয়নি। ইব্রাহিম শেখ বেজায় বিরক্ত হচ্ছেন ছেলের কর্মকাণ্ডে। অহমিকা শেখ রহিমাকে বললেন ডেকে দিতে। রহিমা উপরে উঠতে নিলে অনুভব ঠপঠপ করে জানান দেয় সে আসছে। নিচে নেমে কোনো দিকে না তাকিয়ে চেয়ারে বসে পড়ে। ঈশা অরুকে ডাকলে অরু নিচে অনুভবকে দেখে আর নিচে আসেনি। রহিমা ও অহমিকা শেখ খাবার পরিবেশন করছেন। ঈশাকে একা দেখে ইব্রাহিম শেখ বললেন। ওরু কোথায়? ঈশা? আপু রুমে আছে, খাবার উপরে দিতে বলেছে, তার নাকি অনেক পড়া আছে। ইব্রাহিম শেখ আর কিছু বললেন না। তবে অহমিকা শেখ বুঝতে পারছেন তার ছেলের জন্য আসছে না সে। অনুভব সবকিছু শুনলো, কিন্তু তার কোনো ভাব প্রতিক্রিয়া নেই। নিজে মনে মাথা নিচু করে খাচ্ছে। আশেপাশে তার কোনো মন নেই যেন। খাওয়ার মাঝে ইব্রাহিম শেখ ছেলেকে উদ্দেশ্য করে বললেন। তোমার চাচু তো কয়েক মাসের জন্য দেশের বাইরে যাচ্ছে, তাছাড়া আমি একা হিমশিম খাচ্ছি। অনুভব খাওয়া বাদ দিয়ে বাবার দিকে তাকালো। গ্লাস নিয়ে পানি খেয়ে বলল। আচ্ছা। নতুন ক্লায়েন্ট আগামীকাল আসবে, তুমি যাবে সেখানে। কাল আমার সময় হবে না, তুমিই যেও। ছেলের কথা ইব্রাহিম শেখ খেপে গেলেন। রাশভারী কণ্ঠে বললেন। তোমার কি সব কিছু ছেলে খেলা মনে হয়? আমার সবকিছু ছেলে খেলা মনে হয় না বাবা, তবে তোমরা আমার সাথে ছেলে খেলাই করেছ, সেটা নিশ্চয়ই জানো। ইব্রাহিম শেখ দমে গেলেন। এখানে আর কিছু না বলাই ভালো। অনুভব খাবার ছেড়ে গটগট পায়ে উপরে চলে গেল। অহমিকা শেখ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাওয়া দাওয়া শেষে ইহাম শেখ মেয়ের রুমে নক করেন। অরু তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে, তাই ভেতরে আসতে বলল। ইহাম শেখ ভেতরে এসে মেয়ের কাছে বসে বলে। পড়াশোনা কেমন চলছে মা? আলহামদুলিল্লাহ ভালো। খেয়েছো কিছু? না আব্বু, খাবো পড়াটুকু শেষ করে। আচ্ছা শোনো, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, নিজের খেয়াল রাখবে। কিছু লাগলে আমার ফোন দেবে, বুঝেছো? জি আব্বু। ইহাম শেখ আর কিছু বললেন না, মেয়ের ঘর থেকে বের হয়ে গেলেন। তার ফ্লাইট আছে। ঈশা অরুর রুমে আসলো হাতে একটা চকলেটের বক্স নিয়ে। তার ভাই অরুপির জন্য না আনলে সে তো অরুপিকে রেখে খাবে না। আর অরু অনেক চকলেট পছন্দ করে, তাই চকলেট এনেছে সে। ঈশা অরুর কাছে বসে বলল। জানো আপু, ভাইয়া আমার জন্য অনেক কিছু এনেছে। অরু ঈশার কথার ছোট করে জবাব দেয়। ভালো। ঈশা চকলেট বক্সটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য আমি এনেছি আপু। ভাইয়া ভুলে গেল, আমি তো ভুলিনি। অরু জবাব দেয় না। ওই লোকের আনা কোনো জিনিস সে নিবে না, কিন্তু ঈশাকে না বলতেও পারছে না। হাত বাড়িয়ে চকলেট বক্সটা নেয়। ঈশা আর থাকলো না, অরুর ঘর থেকে বের হতে নিবে তখনই অনুভব ডাক দেয় ঈশাকে।
ঈশা ভাইয়ের ডাক শুনে ভাইয়ের রুমে যায়। অনুভব ল্যাপটপ নিয়ে ছোট ডিভানের উপর বসে। ঈশা আসা মাত্রই বলল লাগেজ আনতে। ঈশা ভাইয়ের আদেশ মতো লাগেজ নিতে যাবে, চোখ যায় লাল রঙের এক লাগেজের উপর। ঈশা খেয়াল করলো এটা তো বিকালে এসে দেখেনি, কখন আনলো এটা। হাত দিয়ে ধরতে নিবে অনুভব বলে ওঠে ওটা ধরবি না, ওটাই আমার পার্সোনাল জিনিসপত্র আছে, ব্লু কালারটা নিয়ে আয়। ঈশা ভাইয়ের কথা মতো ব্লু কালার লাগেজ এনে দেয়। অনুভব লাগেজ খুলে সবার জন্য আনা গিফটগুলো বের করে। ঈশা ভাবে হয়তো এখানে অরূপের জন্য কিছু আছে, কিন্তু সে নিরাশ হয়। তার ভাই আসলে কাঠখোট্টা স্বভাবের। অনুভব একে একে সব গিফট ঈশাকে দিয়ে বলে সবাইকে দেওয়ার জন্য। ঈশা ভাইয়ের দিকে তাকালো। অনুভব বলল, কি হচ্ছে? কিছু না ভাইয়া। তাহলে এখন যা এখান থেকে। ঈশা ভাইয়ার কথা সেখান থেকে প্রস্থান করলো। অনুভব রুমের দরজা লক করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে ব্যালকনিতে চলে গেল। অন্ধকারে ব্যালকনিতে বসে আছে। মনের ভিতর অশান্ত লাগছে তার, কেন সেটা জানে না। কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। গা থেকে টি শার্টটা খুলে ফেললো সে। চোখ বন্ধ করে নিতে অরুর দুপুরে সে ভীতু ভীতু মুখটা ভেসে উঠলো। তৎক্ষণাৎ চোখ খুলে লম্বা শ্বাস নিল। পাগল হয়ে যাচ্ছে। উঠে দাঁড়িয়ে পাশের বেলকনিতে থেকে আবছা আলো দেখা যাচ্ছে। অনুভবের বাদামি চোখ জোড়া মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। বিড়বিড় করে বলল, আমি অশান্তির মাঝে বন্দি করে তুই শান্তিতে থাকবি? এই অনুভব সে একদম হতে দেবে না। তোর যন্ত্রণায় যতটা পুরো নিঃস্ব আমি, তার দ্বিগুণ যন্ত্রণা দেব। তুই অনুভবের দাবানলে চালিয়ে ছাড়খাড় করবো ওরু। আমায় তুই চিনিস না, আমি তোর ভাবনার থেকেও খারাপ মানুষ। অনুভব রুমে গিয়ে গিটার এনে আবারও ব্যালকনিতে বসে পড়ে। রাত 11টা, নিশীথে চারিদিক যখন ঘন কালো অন্ধকার। অনুভব তখন গিটার বাজিয়ে সুর তুলে। 10টার দিকে অহমিকা সে খাবার হাতে নিয়ে নিজ হাতে খাইয়ে দিয়ে গেছেন। অরুর বয়স যখন 5 বছর তখনই তার মা মারা যায়। তখন থেকে অহমিকা শেখ অরুকে বুকে আগলিয়ে নেয়। অরুর মায়ের লাভ ম্যারেজ হওয়ায় প্রথমে কেউ না মানলেও বোনের মৃত্যুতে অরুর মামারা সবাই ভেঙে পড়েছিল। সবকিছু ঠিকঠাক করার আগে অরুর মা দুনিয়া ছেড়ে চলে যায়। তবে বোনের অস্তিত্ব তার বোনের শেষ স্মৃতিটুকু মেনে নিয়েছিলেন। পরম যত্নে ভাগ্নিকে নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন। ইহাম শেখও চেয়েছিলেন মেয়ের ভালোর জন্য মামাদের কাছে রাখতে, কারণ তাকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। কিন্তু ইব্রাহিম শেখ বাড়ির বড় মেয়েকে দেননি। তার কথা এই শেখ ম্যানশনের বড় মেয়ে অরুণিকা শেখ, তার স্থান সবার আগে এই বাড়িতে। ইব্রাহিম শেখ যেতে দেয়নি ছোট অরুকে। ঈশা যেমন তার মেয়ে, অরুও তেমন তার মেয়ে। অরু পড়াশোনা শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। সে 12টা অবধি পড়াশোনা করে, তবে আজ আর মন সায় দিচ্ছিল না। সময় দেখলো রাত 11টা 13 মিনিট বাজে। উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে শুনতে পায় গিটারের সুর। অরু এগিয়ে ব্যালকনির দিকে যায় গিটারের সুরের উৎপত্তি খোঁজার জন্য। বুঝতে পারে পাশের ব্যালকনি থেকে ভেসে আসছে আওয়াজ। মিনিট পাঁচেক সেখানে দাঁড়িয়ে হঠাৎ এক পুরুষালী অবয়বকে দাঁড়াতে দেখে সে পর্দার আড়ালে লুকিয়ে যায়। এটা যে অনুভব সে বুঝতে পেরেছে। অনুভব উঠে দাঁড়িয়ে পকেট হাতড়ে কিছু খুঁজে বের করে লাল ঠোঁটে বন্দি করে নেয়। লাইটার জ্বালিয়ে সামনে ধরতে অরু দেখতে পায় অনুভবের রক্তিম চেহারাটা। অনুভব সিগারেটে আগুন জ্বালিয়ে আকাশের পানে তাকিয়ে ধোঁয়া ছেড়ে বলে, আমার এই বিভীষিকাময় পথে নিকোটিনের ধোঁয়া আর ওই দূর আকাশের ঘন কালো অন্ধকার সঙ্গী। ধরনীর বুকে আধার কাটে ভোরে আলো চারিদিকে ফুটে উঠেছে। অরুর ঘুম ভেঙেছে অনেকক্ষণ হয়। অরু দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। 7টা বাজে। লেট করে ফেলেছে সে। আসলে রাতে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গিয়েছে তার। রাতে যখন গিটারের আওয়াজ শুনতে পেয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল, অনুভব খেয়াল করছিল পর্দার আড়ালে দাঁড়ানো ছায়াকে। সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে অরু ভিতরে ছুটে যায়। ইস, সে ধরা খেলো। বিছানায় এসে শুয়ে চোখ বন্ধ করে, কিন্তু তার ঘুম ধরা দেয় না। ভেতর থেকে এক উত্তেজনা সৃষ্টি হয়। তারপর কখন ঘুমিয়ে পড়েছে সে জানে না। রাতের কথা ভেবে বিছানা থেকে উঠে পড়লো। দরজা খুলে বাইরে ছাদের দিকে পা বাড়ায় সে। ছাদে তার প্রিয় কিছু গাছ আছে, পানি দিতে হবে। যা রোদ শুরু হয়েছে, গাছগুলো কেমন জানি নেতিয়ে যায়। অরু ছাদে উঠে পানির পাইপ টেনে নিয়ে মোটর অন করে পানি দিয়ে দেয়। আশেপাশে তার খেয়াল নেই। পানি দিতে দিতে ঈশা আসে ছাদে, হাতে একটা কফির মগ। অরু একটু অবাক হয়। ঈশা কখনোই এত সকালে কফি খায় না, আর সে তো মাত্রই এলো। তাহলে ঈশা ছাদের দরজা থেকে এগিয়ে এসে বলল, পূর্বী, তুমি উঠেছো? আগে জানলে দুটো কফি আনতাম। দাঁড়াও একটু, আমি ভাইয়াকে দিয়ে তোমার জন্য আনছি। এই বলে ঈশা অরুকে ক্রস করে যেতে নেয়। ঈশার কথা শুনে অরু যেন স্তব্ধ হয়ে যায়। ভাইয়া মানে? এখানে অনুভব ভাই আসবে কই থেকে? পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় সুঠাম দেহের অধিকারী পুরুষকে বুক ডাউন দিচ্ছে। এতে যেন হাতাকাটা গেঞ্জিতে উকি দিচ্ছে। হাতের মাংসল পেশিগুলো বুক ডাউন দেওয়াতে সেগুলো যেন ফুলে উঠেছে। অরু শুকনো ঢোক গিলল। ঈশা কফির মুখটা ভাইয়ের হাতে দিয়ে আবারও দৌড়ে নিচে চলে যায়। অরু অনুভবের দিকে তাকাতেই দেখে অনুভব তার বাদামি রঙা চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে ভুরু কুচকে। অরু দ্রুত চোখ নামিয়ে নেয়। অনুভবের এভাবে তাকানোর মানে বুঝতেছে না। নিজের দিকে ভালো করে পরখ করতে ওর গলা শুকিয়ে যায়। পা দুটো কেঁপে উঠে লজ্জায় মিয়ে যায়। হাতের পানির পাইপ ছেড়ে দু হাতে নিজেকে ঢেকে চলে যায় নিচে। পাইপ অনুভবের দিকে থাকায় পানি সোজা এসে তার শরীরে এসে পড়ে। মগ হাতে নিয়ে ভিজে একাকার। সে অনুভব বিড়বিড় করে বলে,
যে আগুনে আমি জ্বলছি সে আগুনে সামান্য পানি কিছুই হবে না। নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল। ননসেন্স। 2 মিনিটের মাথায় ছাদে আগমন হয় আহানের। অনুভব তাকে ডেকেছিল অফিসিয়ালি কিছু কাজের জন্য। ইব্রাহিম শেখ সরাসরি অনুভবকে বলেনি। ছেলের তেরামিতে তিনি অতিষ্ঠ, তাই আহানের কাছে এসব বুঝিয়ে দিয়েছেন। কিছু নতুন ডিলের সাইন করতে হবে। চীনা ক্লায়েন্ট আসবে, তার সাথে ডিল ফাইনাল করার জন্য। এর জন্য ইব্রাহিম শেখকে চট্টগ্রামে যেতে হবে। সকাল সকাল অনুভবকে কাক ভেজা দেখে বলল। এই সাত সকালে তোকে নাক চুবনি কে খাওয়ালো অনু? অনুভবের কোনো ভাবান্তর নেই, মুখভঙ্গি আগের মতোই, তবে বিরক্তির চাহনিটা স্পষ্ট। আর কি কারণ সেটা আহান জানে। অনু ডাকে সে বিরক্ত হচ্ছে। অনুভব বলেছিল, আমাকে কি তোর মেয়ে মনে হয় যে নামের মধ্যে মেয়েলি ভাব দিচ্ছিস? খবরদার আর বলবি না। কিন্তু তাতে আহানের কি? সেই ডাকে যেন কিছু একটা পায়। হয়তো অনুভবের রাগি রাগি চেহারা। অনুভব হাতের মগটা রেখে গম্ভীর কণ্ঠে বলল। ফাইলগুলোতে। আহান হাতে ফাইলগুলো দিল। অনুভব ভালো করে ফাইলগুলো দেখে আহানকে সব বুঝিয়ে দেয়। অনুভব জানে আহান একজন দায়িত্ববান ছেলে। সে না গেলেও এই ডিল ফাইনাল হবে। তাছাড়া তার বাবা তো আছেন। চোখ বন্ধ করে ভরসা করে। সে সবকিছু বুঝিয়ে দিলে আহান চলে যায়। অনুভব হাতে কফির মগটা নিয়ে নিচে নামে সোজা কিচেনে এসে সেন্টার টেবিলে মগটা রেখে উপরে চলে যায়। অরু নিজের ঘরে এসে লম্বা দম নেয়। কি লজ্জাজনক অবস্থা হয়েছিল। সেই ঘুম থেকে নিজের দিকে না তাকিয়ে বের হয়ে গিয়েছিল। অরুর নিজেকে ইচ্ছা করলো এখন দুটো মেরে দিতে, কিন্তু নিজেই নিজেকে কিভাবে মারবে? সে চোখে মুখে লজ্জা ভয় দেখা যাচ্ছে। সময় দেখে নিল 8টা বাজে, তার ক্লাস আছে, তাই ওয়াশরুমে ঢুকে যায় সে। 9টার দিকে অনুভব নিচে নামে। পরনে তার সাদা শার্ট, ইন করা ব্ল্যাক প্যান্ট, হাতে তার ব্র্যান্ডের ঘড়ি। অপরিচিত করা পারফিউমের সুঘ্রাণ নাকে আসতে অরু সিঁড়ির দিকে তাকায়। অনুভব আসছে নিচে। অরু গতকাল সারাদিন নিচে না নামলেও আজ অহমিকা শেখের কাছে হার মানে। ইব্রাহিম শেখ বলে দিয়েছেন বাড়ির মেয়ে ডাইনিংয়ে না আসলে তিনি খাবার মুখে দিবেন না। ব্যাস, অরু পানি পানি আর যাই করুন এই মানুষ দুটোকে কষ্ট দিতে পারবে না সে, তাই নিচে এসেছে। পাশে আছে ঈশা। অনুভব অরুর সামনাসামনি বসে প্লেট তুলে নেয়। রহিমা এসে অনুভবকে খাবার বেড়ে দেয়। অরু মাথা নিচু করে খাচ্ছে। কোনো রকম খেয়ে অরু উপরে চলে যায়। সময় কম, রেডি হতে হবে। অনুভব দেখলো অরুর পাতের খাবারগুলো। একরাশ বিরক্তি নিয়ে মনে মনে বলল। খাবার না খেয়ে কি ভ্রমণ করতে চায়? আজব। খাওয়া প্রায় শেষের দিকে ইব্রাহিম শেখ ছেলেকে বললেন। শুনলাম 6 মাস আগে দেশে আসা হয়েছে, তাহলে এতদিন বাসায় আসো নাই কেন? অনুভব খেতে খেতে বলল। কাজে এসেছিলাম। ইব্রাহিম শেখ ছেলের কথা শুনে চরম বিরক্ত। এটা কেমন কথা? গত 6 মাস থেকে দেশে আসছে, আবার চলে যায়, অথচ বাসায় ফিরে না। তিনি আবার বলল। ওর তো ভার্সিটিতে যাবে, ড্রাইভার ছুটিতে আছে, তুমি ওকে ড্রপ করে আসো। অনুভব বাবার দিকে তাকিয়ে বলল। পারবো না। সে কি নিচে যেতে পারে না? ইব্রাহিম শেখ দীর্ঘশ্বাস নেয়। তার ছেলে যে শুনবে না তা তিনি বুঝেছেন। অরু জ্যামে আটকে গেছে। এই শহরে এই যানজটে কোথাও যেন টাইমলি পৌঁছানো এক যুদ্ধের মতো। 10 মিনিট রিকশায় বসে আছে, সামনে লম্বা জ্যাম। অরু ঘড়ির দিকে তাকালো। 10টা বাজতে 7 মিনিট বাকি। আজ আর টাইমলি যাওয়া হচ্ছে না। অরু রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে পায়ে হেঁটে এগিয়ে গেল। ভার্সিটি আসতে 10 মিনিট লেট। সিঁড়ি বেয়ে ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে বলল। মে আই কাম ইন স্যার? পারমিশন পেয়ে অরু ফারহার পাশে গিয়ে বসলো। এত লেট করলি যে? রাস্তায় প্রচুর জ্যাম ছিল। ফারহা আর কিছু বলল না। ক্লাস শেষে অরু আর ফারহা ভার্সিটির মাঠে কৃষ্ণচূড়া গাছটার নিচে যাচ্ছিল। পথিমধ্যে দেখা হয় সেই বাবরি চুলালার সাথে। অরু তাকে দেখে সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম। ছেলেটা মাথা তুলে তাকিয়ে বলল। ওয়ালাইকুম সালাম। তোমরা কালকের মেয়ে দুটো না ধাক্কা লাগলো যে? জি ভাইয়া। ছেলেটি অরুকে পরখ করলো পা থেকে মাথা অব্দি। গোলগাল মায়াবী চেহারা, তার লম্বা ঘন চুল। ছেলেটা একটু হেসে বলল। আমি তো আজবির খান। অরু ফারহা জানতে পারল ইনি 3rd ইয়ারের ক্লাস টপার। আরও 2-একটা কথা বলে তাসবির চলে যায়। ইব্রাহিম শেখ আহানকে সাথে নিয়ে নতুন ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছেন। জাফর খানের দলবল আজ সেই গ্রুপের অফিসে সকালের দিকে এসেছিল। চীনা ক্লায়েন্টের সাথে যেন দেখা না করে। জাফর খান ডিলটা হাতছাড়া করতে চায় না, তাই জাফর খান দলবল নিয়ে অফিসে যায়। আজও এসেছিল, সেটাই আহানের কাছে খবরটা পেয়ে অনুভব অফিসে আসে। 12টার দিক অনুভব অফিসে এসেছে। তার বরাদ্দকৃত কেবিনে বসে আছে। অনুভব ফোন বের করে কিছুক্ষণ ফেসবুক ঘাটালো। ল্যাপটপটা বের করে অফিসের কিছু হিসাব মেলানোর চেষ্টা করছিল। অরু ফারা ক্লাস শেষে ভার্সিটির প্রাঙ্গণে বসে আছে। তাদের সাথে আরও 2টা ছেলেমেয়ে যোগ দিয়েছে। একজনের নাম তানিয়া, অন্যজন রুদ্র। দ্বিতীয় ক্লাসের সময় তাদের সাথে পরিচিতি হয়। অরু, ফারহা, রুদ্র, তানিয়া গোল হয়ে গল্প করছে মূলত নবীনবরণ অনুষ্ঠানের বিষয়ে। প্রিন্সিপাল জানিয়েছে 2 দিন পর তাদের নবীনবরণ অনুষ্ঠান, আর যে যেটা পারে পার্টিসিপেট করতে পারে। ফারহা ভাবছে 3 বান্ধবী মিলে একই শাড়ি পরবে। অরু শাড়ির কথা শুনে না করে দেয়, সে শাড়ি পরবে না। এই শাড়ি
4 বছর আগে তাকে তছনছ করে দিয়েছে, কিন্তু ফারা ছাড়বে না। তানিয়া অরুকে বুঝাচ্ছে কেন পারবে না। অরুর একটা কথা, সে হাঁটতে পারবে না, কিন্তু ফারা নাছোড়বান্দা। তোরা মেয়েরা এত ন্যাকামি করিস কেন? শাড়ি পরে নাকি হাঁটতে পারবে না? তানিয়া রুদ্রের কথা শুনে বলল, মেয়েরা বলতে কাকে বুঝাচ্ছিস তুই? শাড়ি তো ওর পড়তে চাচ্ছে না। ওই একই, তোরা মেয়েরা না সব কয়টা নাটকবাজ। রুদ্রের কথা শুনে শেষমেশ অরু রাজি হয়, বলে দেয় এটাই শেষ। সময় তখন 1টা বাজে। অরু, ফারহা, তানিয়া আর রুদ্রের থেকে বিদায় নেয় বাসায় যাওয়ার জন্য। দুই বান্ধবী হাঁটতে হাঁটতে এগুতে থাকে। ফারহা একটা বিষয় হঠাৎ খেয়াল হয়, তাই অরুর দিকে তাকায়। ফারাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অরু বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস অরু? না তো, কেন? কিছু না। আচ্ছা চল কিছু একটা খেয়ে নি। ফারা দেখলো অরু আবার নিজের ভাবনার মাঝে ডুবে, তাই বলল, অরু, হ্যাঁ বল। তুই শুনতে পাচ্ছিস না? মন কই থাকে তোর? গত 2 দিন থেকে তুই কেমন আনমনা হয়ে যাচ্ছিস, ঘটনা কি? কোথাও প্রেম ঠেম করছিস নাকি? ফারার কথা শুনে অরুণিকা অদ্ভুত চোখে তাকায়। বলে কি, মেয়ে রাগ নিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছিস ফারহা? আঙ্কেলকে বলবো পাবনা পাঠাতে। রাগ করস কেন বেয়াদ্দব মাইয়া? চল হালকা কিছু খাই। অরু বুঝলো এই ফারহার হালকা খাওয়ার মানে ভর দুপুরে ফুচকা খাবে। এখন দুপুর 3টার দিকে অনুভব বাসায় ফিরে এসেছে। ড্রয়িং রুমে পা দিতে অহমিকা শেখ অনুভবকে বলল, মেয়েটা এখনো বাসায় ফেরেনি, তোর বাবাও তো আসেনি, তুই একটু খুঁজে নিয়ে দেখ তো। বাবা ইরহামও তো নাই। মায়ের কথায় অনুভব বিরক্ত হলো। আমি দেখছি। বলেই অনুভব আবারও বাইরে চলে আসে। গাড়িতে উঠবে তখনই দেখতে পায় অরু গেট দিয়ে শেখ ম্যানশনে প্রবেশ করছে। অনুভব মনে মনে বলল, বাসার মানুষ চিন্তায় মরছে আর উনি হেলে দুলে বাসায় ফিরছে। অনুভব ভিতরে চলে যায়। অরু ড্রয়িং রুমে এসে দেখতে পায় অনুভব সোফায় বসে আছে। অহমিকা শেখ অরুকে দেখে বলল, এসে ফেলেছিস, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আছে বড় আম্মু। অহমিকা শেখ কিচেনে চলে যায়। বলেই অরু উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ালেই অনুভব গম্ভীর কণ্ঠে বলে, দেরি হলো কেন? অনুভবের কথা শুনে অরু চমকে যায়, পা দুটো থেমে যায় মুহূর্তে। লোকটা তাকে কিছু বলল, গলা শুকিয়ে আসছে যেন। এসেছে থেকে তাকে তো একটা কথাও বলেনি। মৃগী রোগীর মতো ছটফট করতে লাগে। অনুভব আবারও বলল, দেরি কেন হলো? অরু কি জবাব দিবে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না যেন। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ফ্রেন্ডদের সাথে ছিলাম ভাইয়া। ফারা বাসায় ফিরে ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলো। কাঙ্ক্ষিত আইডিতে ঢুকে মেসেজ দেখে মুচকি হাসলো। বেশ কয়েক মাস আগে একজনের সাথে অনলাইনে পরিচয় হয়, যা পরবর্তী সময়ে দুজনের মধ্যে প্রণয় ঘটে। ফারা মেসেঞ্জারে ঢুকে কাঙ্ক্ষিত আইডিতে কল দিল। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, ফারা, এই ডাক, এই কণ্ঠ ফারার অতি প্রিয়। কিভাবে যেন আস্তে আস্তে এত প্রিয় হয়ে গেল সে নিজেও জানে না। ওপাশ থেকে আবারও বলল, ফারা আমি দেশে এসেছি। সত্যি? কবে এসেছে? এই তো 2 দিন হচ্ছে। আপনি আমাকে আজ এ কথা বলছেন আহান? তোমাকে সারপ্রাইজ দিব ভেবে বলিনি, কিন্তু সময় সুযোগ হচ্ছে না বিধায় এখন বললাম। তো আমার সামনে কবে আসবে? আপনি না হয় নিজেই খুঁজে নিন আমায়। চ্যালেঞ্জ করছো? তোমাকে খুঁজে বের করা আমার 2 মিনিটের ব্যাপার, বুঝছো? ফারা জানে সে সামনে না গেলেও আহান তাকে ঠিকই খুঁজে বের করবে। প্রায় 10 মিনিটের মতো কথা বলে সে ফোন রেখে দেয়। সময় তখন রাত 9টা। অনামিকা ও রহিমা মিলে রাতে রান্না করছেন। প্রায় শেষের দিকে রান্না। অনুভব এসেছে শুনে অনুভবের আপু আয়েশা ও তার ছেলে মেয়ে এসেছেন। তার ছেলের নাম রুবায়েত ও মেয়ের নাম রুহানি। ওরু ফুপির সাথে কথা বলে রুহানি ও ঈশা মিলে আড্ডা দিচ্ছে। ইব্রাহিম শেখ কিছুক্ষণ আগে ম্যানশনে ফিরে এসেছেন। রহমান আহমেদ ও ইব্রাহিম শেখ বসে কথা বলছিলেন। চীনা ক্লায়েন্টদের সাথে ডিল ফাইনাল হয়েছে, তবুও ইব্রাহিম শেখ চিন্তিত আছেন। জাফর খানের দলের লোক তাকে সকালে হুমকি দিয়েছেন। রুবায়েত অহমিকা শেখকে বলল, মামি, ভাইয়া কোথায়? অনুভব তো নিজের রুমেই আছে। আচ্ছা মামি, আমি গিয়ে দেখা করে আসছি। রুবায়েত সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। অনুভব নিজের রুমে তখন ল্যাপটপ নিয়ে বসে অফিসিয়ালের কিছু কাজ করছিল। রুবায়েত অনুভবের কাছে এসে বলল, কি ব্রো, দেশে ফিরছিস? একটা বার বললি না? আগের থেকে আর সুদর্শন হয়েছিস দেখছি। অনুভব মাথা তুলে রুবায়েতের দিকে তাকিয়ে বলল, ফালতু কথা বাদ দে। কখন এসছিস? ফুপি এসছে? এসেছিস তো অনেকক্ষণ। তুই তো ঘরে কোথায় লুকিয়ে আসিস? মা বাবা এসেছে, রুহানিও এসেছে, নিচে আসে ওরা। অনুভব ল্যাপটপটা বন্ধ করে রুবায়েতের সাথে নিচে নামে। অনুভব নিচে নেমে তার ফুপুকে দেখতে পায়। আয়েশা অনুভবকে কাছে ডাকলেন। অনুভব আয়েশার কাছে গিয়ে বসলো। অনুভব দেখলো অরু, ঈশা আর রুহানির সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। অনুভব রাগে ফেটে পড়ে, ইচ্ছে করে থাপড়িয়ে দাঁত দুটো ফেলে দিতে, কিন্তু ইব্রাহিম শেখ আছেন বিধায় অনুভব চুপচাপ তার ফুপির সাথে বসে থাকে। ফুপিকে ভুলে গেছিস সোনু?
দেশে ফিরেও একটা বার আমায় ফোন দিলি না। তোমাদের ভুলি কি করে বলো? এখন বলো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই এসেছিস, আমরা সবাই আরো ভালো আছি। অহমিকা শেখ সবাইকে খাওয়ার জন্য তাড়া দিলেন। সবাইকে একসাথে খেতে দেওয়া হয়েছে। রুহানি, রুবায়েত, ঈশা সবাই একসাথে বসেছে। অরু ফোন আসায় সে বাদ পড়ে গেছে। কথা বলা শেষ করে অরু ডাইনিংয়ে আসলে দেখে অনুভবের পাশের সিটটা ফাঁকা। অরু বসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে আছে। আয়েশা অরুকে দেখে বলল, দাঁড়িয়ে আছিস কেন অরু, বসে পড়। অহমিকা শেখ অরুকে বসতে বললেন। অরু চুপচাপ অনুভবের দিকে তাকায়। সে মাথা নিচু করে এক মনে খাচ্ছে। অরু চেয়ারে বসে নিজের খাওয়াতে মন দেয়, কিন্তু ভাত না খেয়ে আঁকিবুকি করছিল। তার গলা দিয়ে ভাত নামছে না মনে হয়। অনুভব সেটা দেখে ধমকে বলল। খাচ্ছিস না কেন? অনুভবের ধমক খেয়ে অরু কেঁপে ওঠে। এই লোক এমন কেন? সবসময় মুখায়ব গম্ভীর করে রাখে আর নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বিড়বিড় করে বলল। হিটলার একটা। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে অবস্থান করছিল। রুহানি, ঈশা ও অরু নিজের রুমে গল্প করছিল। পড়াশোনার চাপে সেরকম আশা হয় না রুহানির। অনেকদিন পর অরু আর ঈশাকে পেয়ে যেন দিন দুনিয়া এক করে ফেলে সে। রুহানি অরুকে বলল। আপু চলো লুডো খেলি, অনেকদিন খেলি না। ঈশাও রুহানির সাথে যোগ দিল। দৌড়ে গিয়ে লুডো নিয়ে আসে। তিনজন মিলে লুডো খেলে। রুবায়েত খাওয়া শেষ করে ছাদে আসে। দেখতে পায় অনুভব আকাশের দিকে তাকিয়ে আছে, ধোঁয়া ছাড়ছে। অনুভব কারো পায়ের শব্দে পেছনে তাকায়। দেখতে পায় রুবায়েত হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে। সিগারেটটা ফেলে দিয়ে তুই এখানে? রুবায়েত এসে অনুভবকে বলল। তুই সিগারেট খাওয়া শুরু করছিস? অনুভব এর জবাব দিল না, উল্টো রুবায়েতকে বলল। কিছু বলবি? রুবায়েত ছাদের রেলিং এর উপর দু হাত রেখে বলল। অরু তোকে ভয় পায়? রুবায়েতের কথায় অনুভব তার দিকে তাকায়। অরু তোকে ভয় পায়? আসলে ভয় পায়। 2 দিন আগে সেদিন দেখেছিল অরুর ভীতু মুখটা যখন সে অনুভবকে দেখতে পায়। চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ছিল। অনুভবের জবাব না পেয়ে রুবায়েত ফিচেল হাসলো, তারপর বলল। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রুবায়েত চলে যায়। অনুভব আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সেও চলে যায়। নিচে এসে অরুর রুমের পরের রুম অনুভবের হওয়াতে অরুর রুম ক্রস করতে শুনতে পায় ভিতর থেকে হাসির শব্দ। অনুভব দাঁড়িয়ে পড়ে দরজার কাছে এসে দেখে অরু, ঈশা, রুহানি, রুবায়েত মিলে লুডো খেলছে আর হাসছে। রুহানি লুডো খেলতে গিয়ে ওর গুটি কেটে দেয় ঈশা, তাই ঈশা রুবায়েত হাসছে। রুহানি মুখ ফুলিয়ে দরজার দিকে তাকে অনুভবকে দেখতে পেয়ে বলে। ভাইয়া দেখো, আপু আমার সাথে চিটিং করছে। এই কই চিটিং করলাম? ঈশা বলল। অনুভব ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে। তোরা কি এখনো ছোট বাচ্চা আছিস? বাচ্চাদের মতো করছিস যে? বলেই চলে যেতে নাই রুবায়েত বলে। ভাইয়া তুমি খেলবে আমাদের সাথে? তোর কি আমাকে দেখে বাচ্চা মনে হয়? না, তোমাকে দেখে বুড়ো মনে হয়, বয়স তো কম হলো না। রুবায়েতকে রাগ দেখে অনুভব চলে যায়। এগিয়ে রুবায়েতের কথা শুনে ঈশা রুহানি ফিক করে হেসে দেয়। কেটে গিয়েছে মাঝের একদিন। অনুভবের ফুপি চলে গিয়েছে। রুহানির কয়েকদিন বাদে এক্সাম শুরু হবে। সে ঈশার সাথে সেম ক্লাসে পড়ে। অরুদের ভার্সিটিতে আজ নবীনবরণ অনুষ্ঠান আছে। গতকাল সকালবেলায় আয়েশারা সবাই চলে যায়। ওরা গেলে অরু ঈশাকে নিয়ে ফারা, তানিয়া একসাথে শপিং মলে গিয়ে শাড়ি কিনেছে। ফারা ও তানিয়া সকালে অরুকে ফোন করে মনে করে দিয়েছে শাড়ি পরার কথা। দেখা গেল শাড়ি না পরে চলে আসবে। সকালে অরু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। নিচে নেমে দেখে অহমিকা শেখ ও রহিমা খালা মিলে সকলের জন্য নাস্তা বানাচ্ছেন। অরু কিচেনে এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখে অহমিকা শেখ ডাক দিলেন। অরু তার কাছে যেতেই বলল। কিছু লাগবে? তুমি কখন ফ্রি হবে বড় আম্মু? এই নাস্তা বানানো শেষ। আমাকে শাড়ি পরিয়ে দিবে? অহমিকা শেখ অরুর কথা শুনে তাকায় তার দিকে। অরু শাড়ি পরতে চাইছে। তাকে সে 4 বছর আগে শাড়ি পরিয়েছেন তিনি। তারপর থেকে অরু আর শাড়ি পরেনি। এতদিন পর আজ হঠাৎ শাড়ির কথা শুনে খুশি হয়েছেন তিনি। আচ্ছা নাস্তাটা হয়ে যাক, আমি যাচ্ছি তোর রুমে। অরু অহমিকা শেখকে জড়িয়ে ধরে বলে। তুমি খুব ভালো বড় আম্মু। পাকড়ি মেয়ে একটা। উপর থেকে অনুভব অহমিকা শেখকে বলল। মা, আমার কফি দিও, আমি ছাদে যাচ্ছি। অহমিকা শেখ উপরে তাকিয়ে বলল। দিচ্ছি। অহমিকা শেখ আগে কফি করে রেখেছেন। তিনি জানেন সকালবেলা তার ছেলের কফি লাগে। একটা মগে কফি ঢেলে অরুকে বলল। ওরমা তুই একটু দিয়ে আয় তো। আমি? ঈশা তো মনে হয় রুমে, তুই একটু জানা মা। অরু কফির মুখটা হাতে নিয়ে ছাদের দিকে গেল। দেখতে পেল অনুভব উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। অরু অনুভবকে দেখে দাঁড়িয়ে যায়। কফি নিয়ে তো এলো, এখন কি করবে সে? অনুভব কারো অস্তিত্ব বুঝতে পেরে পেছন ফিরে তাকায়। দেখতে পায় অরু কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তাই অনুভব বলল। কফি যদি ঠান্ডায় হয়ে যায় তাহলে আনার কি দরকার ছিল? অনুভবের কথা শুনে অরু অনুভবের দিকে তাকায়।
চোখাচোখি হতে চোখ নামিয়ে ফেলে। অনুভব ফোঁস করে নিঃশ্বাস নেয়, সামনে এগিয়ে এসে কফির মগ নিয়ে যায়। অনুভব মগটা নিতে পেছনে ফিরে চলে যেতে নিবে, তখন অনুভব বলে। স্টপ অরু। অরু দাঁড়িয়ে যায় তৎক্ষণাৎ। অনুভব সামনে অরুর কাছে এসে দাঁড়ায়। অরু নিচের দিকে তাকিয়ে আছে, তার হাঁটু কাঁপছে। অনুভব অরুকে পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে নিল, চোখে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে গটগট পায়ে মগ নিয়ে নিচে নেমে যায়। অরু সেখানে স্তব্ধ হয়ে যায়। পুরুষালী করা পারফিউমের ঘ্রাণ নাসারন্ধ্রে ছড়িয়ে যায়। চোখ বড় বড় করে তাকায়, জোরে শ্বাস ফেলে। হার্টবিট হয়তো হাতুড়ি পিটাচ্ছে যেন। সকালের নাস্তা টেবিলে সবাই বসে আছে। ইব্রাহিম শেখ অরুকে বললেন, ওরু, মা ভার্সিটি কেমন লাগছে? ভালো লাগছে বড় আব্বু, আজকে তো নবীনবরণ অনুষ্ঠান আছে, একটু পরে রেডি হব। আচ্ছা, ভালো করে পড়াশোনা করো। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।